যেটা খেলাম না সেটা হচ্ছে কচুরি জিলিপি, সেটা কবে খাবো? বলছে শরীর খারাপ গুলো দেখালে ভাল লাগে। কি করছে? হ্যাঁ কি করছিস? মর্নিং হয়ে গেছে আমার, মর্নিং লেটে। আজ হচ্ছে বেনারসে আমাদের লাস্ট দিন, আর এই গোটা দিনটা এত ভালো কেটেছে, ভোর থেকে শুরু করেছে বলার কথা নয়। প্রথমেই শুরু করলাম আমরা অশ্বিঘাটের ভোরের আরতি দিয়ে। এই সুন্দর সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের চ্যানেল ক্যাচ ম্যাচে। ফার্স্ট টাইম যারা ভিজিট করছো প্লিজ ডু লাইক অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো ফর্মালিটি ডান, এবার আসি আসল কথায়। এই অশ্বিঘাট এত ফেমাস কেন? পৌরাণিক মতে শুম্ভ নিশুম্ভের যুদ্ধের পর মা দুর্গা এই ঘাটেই কিন্তু ফেলেছিল তার অস্ত্র, মানে হাতের তরোয়াল পড়েছিল এই ঘাটে, সেই কারণে এটার নাম হয়েছে অশ্বিঘাট। একমাত্র বেনারসের এই ঘাটেই কিন্তু ভোরে এবং সন্ধ্যেবেলা দুবার করে আরতি হয়। দশাশ্বমেধ ঘাট একদম বেনারসের প্রাণকেন্দ্রে থাকায় ওইখানে কিন্তু একটু বেশিই ভিড় হয়। আর অশ্বিঘাট যেহেতু ওইখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে, তাই এদিকে ক্রাউডটা কম। আমার তো এখানের আরতি দেখে মন ভরে গেছে। অ্যাকচুয়ালি শুধু আরতি নয়, এখানে সুবহে বেনারস বলে একটা গোটা প্রোগ্রাম হয়। প্রথমে আরতি, তারপরে ভজন, তারপরে যোগা সেশন, সবটা মিলিয়ে একদম ভোরবেলা মনোমুগ্ধকর পরিবেশ। টাইমিংটা জানিয়ে রাখি, ভোরবেলা 5টা থেকে কিন্তু এই প্রোগ্রাম শুরু হয়ে যায়। মানে ভোরবেলা ভোরের আরতি শুরু হয় 5টার সময়। এবার সেটা শীতকালে সময় বিশেষে একটু দেরি হতে পারে। আজকে আমি আর মা একদম ভোরবেলা অন্ধকারে বেরিয়ে পড়েছি। 4:30টার সময় চারপাশ বেশ অন্ধকার ছিল। গধুলিয়া মোড় থেকে অটো ধরে চলে এসেছি অশ্বিঘাট। এসে দেখি কিন্তু তখন আরতি শুরু হয়ে গেছে। বেনারসে কিন্তু অশ্বিঘাটের এই মর্নিং আরতিটা একেবারেই মিস করো না কেউ। দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি তো রয়েছেই, কিন্তু এটা হাইলি রেকমেন্ডেড। গঙ্গা আরতির পর এখানে বিভিন্ন মানুষজন দাঁড়িয়ে থাকে, তারা ফুলের মালা, ডালা এই সমস্ত জলে ভাসানোর জন্য দিয়ে থাকে, বা ঘটি করে তোমরা সূর্যদেবকে জলও অর্পণ করতে পারো। বাবা আর ভাই হোটেল রুমে ঘুমিয়ে থাকার জন্য এই সুন্দর দৃশ্যটা মিস করলো। আসলে ব্যাক টু ব্যাক এত ভোরে উঠতে হচ্ছে, তারপর হেঁটে হেঁটে এদিক ওদিক সেদিক ঘোরা, এই সমস্ত নিয়ে সবাই একটু কম বেশি টায়ার্ড, আর ওদের শরীরটাও খুব একটা ভালো নেই, তাই আমরাই আসলাম। আজকে মনে হচ্ছে সূর্যোদয় হবে না, মেঘলা আকাশ, বুঝলে? অনেকে বলে থাকে বা মনে করে যে বেড়াতে যাওয়া মানে আমরা রিল্যাক্স করতে যাচ্ছি কিছুদিনের জন্য। এটা আমার কাছে মনে হয় বেড়াতে যাওয়া মানে ওই কটা দিন তোমরা একটু দাপিয়ে ঘুরে বেড়াও, এক্সপ্লোর করো চারপাশের পরিবেশ, খাবার দাবার, মানুষজন, তারপর বাড়ি এসে যত খুশি রেস্ট করো। তোমরা কোন দলে অবশ্যই কমেন্টে জানিও, ট্রাভেল টু রিল্যাক্স আর ট্রাভেল টু এক্সপ্লোর। তবে হ্যাঁ, এটাও ঠিক, আজকাল মানুষের অনেক প্রেশার থাকে, মেন্টাল প্রেশার হোক, কাজের ব্যস্ততা হোক, সব কিছু মিলিয়ে কিছুদিন রিল্যাক্সের জন্য তো কাছে পিঠের কোনো রিসর্ট বা ছোটোখাটো জায়গায় ঘুরে আসাই যায়। সেক্ষেত্রে গিয়ে ব্যাপারটা রিল্যাক্সিং হলে ঠিক আছে। এক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। তবে নতুন কোনো জায়গা প্রথমবারের জন্য গেলে আমি তো সেটা এক্সপ্লোর করাই পছন্দ করবো। অশ্বিঘাটকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু হোটেল, লজ এই সমস্ত গড়ে উঠেছে। এখানে থাকা দুটো সুবিধা বলতে গেলে, এখানে ভিড়টা তুলনামূলক অনেক কম, আর পায়ে হেঁটে তোমায় এদিক ওদিক করতে হবে না। তোমার একদম হোটেলের সামনে বা লজের সামনেই কিন্তু গাড়ি এসে দাঁড়াবে। তবে যেহেতু মেন মার্কেট, কাশী বিশ্বনাথ করিডোর, মূল মন্দির সবগুলোই কিন্তু দশাশ্বমেধ ঘাটের দিকে, তাই জন্য গধুলিয়া যাওয়ার জন্য তোমাদের কিন্তু বারবার অটো টোটো ভাড়া করে যেতে হবে। এত কথা বলতে বলতে সূর্যোদয় হয়ে গেছে, আর আমার জীবনের শ্রেষ্ঠ সূর্যোদয় দেখলাম আমি এখানে এসে। ভোরের গঙ্গা আরতি ভজনের পর এবার সেখানে শুরু হচ্ছে যোগার প্রিপারেশন। আমরা সেখানের ঘাট সংলগ্ন মন্দিরে প্রণাম করে এবার বেরিয়ে আসলাম, কারণ যেতে হবে আমাদের পরের গন্তব্যে। বেশ বড়সড় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিন্তু এই অশ্বিঘাট। সামনে দেখলাম কিছু বোধহয় মেরামতির কাজ চলছে, তাই অনেক মাটি তোলা রয়েছে। এই ঘাট থেকেও কিন্তু ভোরবেলা তোমরা নৌকা ভ্রমণ করে দেখতে পারো গোটা বারাণসীর বিভিন্ন রকমের ঘাট। দশাশ্বমেধ ঘাটের তুলনায় দেখলাম এদিকে ভাড়া কিছুটা কম, ওইদিকে পপুলারিটি বেশি হয়, ওখানে যা তা ভাড়া একটা নিয়ে নেয়। আর যখনই তোমরা অটো টোটো বা যে কোনো কিছুতেই দরদাম করে কিন্তু অবশ্যই ভাড়া ঠিক করে নিও। এখান থেকে আমরা দুজনে টোটো রিজার্ভ করে চললাম কালভৈরব মন্দিরের দিকে। সেখানে গিয়ে পুজো দেবো, দর্শন করব, তারপর একেবারে হোটেলে ফিরবো। দুজন থাকলে কিন্তু টোটো রিজার্ভেশনে খুব চাপ হয়ে যায়, সেই 4 জনের ভাড়ায় দিয়ে যেতে হয়। কথিত আছে বারাণসীতে এসে শুধুমাত্র কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা মহাদেবকে দর্শন করে চলে গেলে সম্পূর্ণ হবে না দর্শন। সকালবেলা এখন উঠে এসেছিলাম কালভৈরব মন্দিরে পুজো দিতে। এত ভালো দর্শন হলো, মানে ফাঁকায় ফাঁকায়, ওরা কেউ সাথে আসেনি, বিরক্ত হওয়ার মানুষজনও নেই। এই যে পেছনের গলিতে চলে যাচ্ছে, এটা ডিরেক্ট চলে যাচ্ছে কালভৈরব মন্দির। ওখানে তো তোমার ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই এখানে ফটো নেওয়া গেল না। আর এই সামনে রয়েছে গেটটা, দেখাচ্ছি। কালভৈরবকে কাশীর কোতোয়াল মানা হয়, সো মন্ত্রী দর্শন করে তোমাকে সম্পূর্ণ করতেই হবে বাবা বিশ্বনাথের পুজো। মহাদেবেরই আর এক উগ্র রূপ হলো কালভৈরব, যাকে মৃত্যুও ভয় পায়। একদম সকালবেলা যায়, একটুও ভিড় পাইনি আমরা, লাইন ছাড়াই প্রায় পুজো দিয়ে চলে এসেছি। এবার খাবার নিয়ে একদম হোটেলে চলে যাবো। বেনারসের চাট থেকে শুরু করে পান, রাবড়ি, লস্যি সবকিছু ট্রাই করা হয়ে গেলেও বেনারসের কচুরি একদিনও খাওয়া হলো না।
সেটাই আক্ষেপ রয়ে গেল। রোজ এই ধোসা ইডলি খেতে খেতেই কিন্তু পেটে চড়া পড়ে গেছে। আজকে আমাদের খুব একটা বেশি প্রেশার নেই, খুব একটা দৌড়াদৌড়ি করতে হবে না। আজকে লোকাল মার্কেট ঘুরে দেখবো, কিছু টুকটাক শপিং করব, তারপর চেক আউট করে বেরিয়ে পড়বো। বারাণসী ঢুকতে এই যে সামনে নন্দী মহারাজ বিরাজমান, এটাই হচ্ছে গোধুলিয়া চৌমাথা। লেফটে চলে গেলেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, আর এই পাশটাতে চলে গেলে হচ্ছে জঙ্গমবাড়ি মঠ। সামনে সোজা গিয়ে গেলেই কিন্তু দশাশ্বমেধ ঘাট, আর ওই পাশটাতেই সব মার্কেটগুলো রয়েছে। সাথে বয়স্ক কেউ না থাকলে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারলে এই গোধুলিয়াতে থাকাই ভালো। নয়তো এখান থেকে সামনে গিয়ে একদম রয়েছে গির্জাঘর বা পিডিআর মল, ওই সংলগ্ন এরিয়াটাতেও অনেক হোটেল রয়েছে। এছাড়া ভিড় এড়াতে চাইলে অশিঘাট তো রয়েছে, যে কোনো একটা জায়গাতে স্টে করতে পারো। এর মধ্যে এখানে এসে ভাই আবার জ্বর বাঁধিয়েছে, তাই মা ওকে এখন খাইয়ে দিচ্ছে। তার কারণ বেশি বেশি করে না খেলে তো ওষুধটা খাওয়ানো যাবে না, সেই কারণে আমরা একটু আগেই লাঞ্চ সেরে ফেললাম। বারাণসী ঢোকা থেকে ফেরা অবধি আমরা কিন্তু টোটালি ভেজের ওপরই ছিলাম, নন ভেজ আইটেম কোনো কিছু খেয়েই দেখা হয়নি। তাও ভাই তো কথা শোনে না, এইখানে এসে বিভিন্ন ধরনের চাট, ফুচকা, পান, হাবি জাবি এই সমস্ত খেয়ে শরীরটা এইরকম করেছে। বেচারা রাতে আবার বমিও করেছে, সেই নিয়েই বাবা এখানে তাকে কথা শোনাচ্ছে। একটু কথা শুনলে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে যায়। আমরা এখন টুকটাক শপিং এ বেরোবো, ভাই বলছে আমার ভাল লাগছে না, তাই আমি এখানেই বসছি, তোরা যা ঘুরে আয়। আশেপাশে অর্নামেন্ট, শাড়ির দোকান থেকে শুরু করে পেতলের জিনিস, বিভিন্ন রকমের শোরুম রয়েছে। এটা হচ্ছে সেই ফেমাস দশাশ্বমেধ বোর্ডিং হাউস, যেখানে জয় বাবা ফেলুনাতে শুটিং হয়েছিল। এখনো কিন্তু এখানে স্বল্প মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। ঠিক দশাশ্বমেধ ঘাট থেকে উঠে এসেই ডান হাতে পড়বে এই দশাশ্বমেধ বোর্ডিং হাউস। যারা অল্প বাজেটে গঙ্গার ঘাটের কাছে একদম থাকতে চাও, তাদের জন্য ভালো একটা অপশন। তাই আমরা একটু ওপরে উঠে দেখতে গেছিলাম যে কিরকম কন্ডিশন রয়েছে। ওপরে গিয়ে দেখা গেল সেই হেরিটেজটা বজায় রয়েছে, পুরনো মেস বাড়ি যেরকম হয় ঠিক সেরকম। আধুনিকতার ছোঁয়া এখানে নেই বললেই চলে, তবে এখানে যারা থাকছে বা থেকেছে তারাই বলতে পারবে এখানে মেনটেনেন্স কেমন রয়েছে। খাওয়া দাওয়া কিন্তু এখানে দুপুরবেলা মাছ ভাতেরও ব্যবস্থা রয়েছে, তবে ডিমান্ডিং হয় কিন্তু অনেক আগে থেকেই বুকিং কমপ্লিট হয়ে যায়, তাই একটু আগে ভাগে বুক করে আসতে হবে। বেনারস থেকে বেরিয়ে আসার আগে লাস্টবারের মতন ঘুরে দেখে আসলাম দশাশ্বমেধ ঘাট, আর মনে হলো যে কত স্মৃতি আমরা বয়ে নিয়ে যাচ্ছি। জানি না আবার কবে বারাণসী আসা হবে, আদৌ আসা হবে কিনা, তবে যেটুকুনি গেইন করে নিয়ে যাচ্ছি সেটুকুনিতেই সারা জীবন সমৃদ্ধ থাকবো। চলো এবার চেক আউটের পালা। এখান থেকে হাওড়া ফেরার ট্রেনের টাইমিং গুলো বিকেল, সন্ধ্যে বা রাতের দিকে থাকায় কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তোমাদের আগে ভাগে চেক আউট করে কিছুক্ষণ ওয়েট করতে হবে, বা এদিক ওদিক ঘুরে দেখে নিয়ে তারপর স্টেশন যেতে হবে। নয়তো এক্সট্রা পে করে স্টে করার অপশন তো রয়েছেই, কিন্তু সেটা বুকিং টাইমে কথা বলে নিতে হবে। তার কারণ ওদের পরের বুকিংস থাকলে তো তোমাকে রুমটা ছেড়ে দিতেই হবে। সকাল থেকে দুপুর এই পাশটা এত ভিড় থাকে যে বলার কথা নয়। এইটা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার আরেকটা রাস্তা দশাশ্বমেধ ঘাট থেকে উঠে এসে, তবে আমরা এই রাস্তাটা দিয়ে কখনোই যাইনি, এটা বোধহয় 1 নম্বর গেটে গিয়ে উঠছে। এরই চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান আর রেস্টুরেন্ট। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি বারাণসী স্টেশনে। রাত্রিবেলা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল এই স্টেশন। এই কদিনের সফর আমাদের শেষ, অনেক কিছু স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছি। এইগুলোই কিন্তু আমাদের কর্মব্যস্ততার দিনগুলোতে অক্সিজেনের মতন কাজ করে। বারাণসীর ট্রাফিক সিস্টেমটা বাদে সবকিছুই বেশ ভালো লেগেছে। তবে আমি ঠিক থাকলেও সবাই কিন্তু সিজন চেঞ্জের কোনো না কোনো উপসর্গ নিয়ে বাড়ি ফিরছে। বাবা বলছে আমার শরীরটা ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে। ভাই তো জ্বর, বমি এই সমস্ত বাঁধিয়েই ফিরছে, আর মায়েরও কাশি হয়েছে বেশ। তাই আমাদের সবাইকেই কম বেশি একটু অসুস্থ লাগছে আর ক্লান্ত মনে হচ্ছে। যে কোনো জায়গায় যাওয়ার আগে বাবা এত তাড়া দেয় যে আমরা আগে ভাগে স্টেশন চলে আসি, সেটা মেল ট্রেন হোক বা লোকাল ট্রেন। বাবার সাথে বেরোলে কিন্তু আমরা আগে ভাগে পৌঁছে যাবোই স্টেশনে। ভেজ খেয়ে খেয়ে ভাই তো নাজেহাল হয়ে গেল সারাটা দিন। বলছি শরীর খারাপ গুলো দেখালে ভাল লাগে। ভাই খুব নাজেহাল হয়ে পড়েছে আজকে। দেখো, আহা গো সোনা গো আমার, দেখি ওকে দেখাও একটু। হ্যাঁ, এই চাট ওই চাট খাবো করে আর জ্বর এসে গেছে। আর বাবা ওখানে এখন ওয়েট করছে, লাইন দিয়েছে। ভাই শুধু বাইরে বেরিয়ে এটা খাবো ওটা খাবো। হ্যাঁ, দুটো দো প্লেট। এখন আমাদের থালি এসে গেছে। এটা 120 রুপিজে জনোয়ারের দারুণ থালি রয়েছে। কি কি রয়েছে এখানে? ভাত, কি না ভাত দিও না, তুলো না কি দিয়েছে দেখি একটু দেখাও। আমাদের সবার রাইসে হয়ে গেছে, মায়ের এখন রুটি রুটির সাইজটা একবার দেখো। কিন্তু এখানে আমার যেটা পছন্দ হয়েছে সোনপাপড়ি দিয়ে, এটা আমার বেশ ভালো লেগেছে। সব জায়গায় লাড্ডু দিচ্ছিল, লাড্ডু গেলে বড্ড স্মেলটাই না মা একটা বড্ড। সোনপাপড়ি দিয়েছে ভালো। আমরা গেছিলাম বিভূতি এক্সপ্রেসে আর ফিরছি হিমগিরিতে।
তবে ফরচুনেটলি দুটো ট্রেনই কিন্তু আমরা একদম টাইমে পেয়েছি। আমরা যার বিগত কিছুদিন আগে থেকে টাইমিংসগুলো চেক করছিলাম, বিভূতি এক্সপ্রেসও বেশ কিছুটা লেট করে হাওড়া থেকে ছাড়ছিল, আর হিমগিরি তো বারাণসী ঢুকছিলই 1 থেকে 2 ঘন্টা মতন লেট করে। বাট আমরা যেদিন ফিরছি 10 থেকে 15 মিনিট জাস্ট লেট করেছে। অ্যাপে শো করছে বলে আমরা এই প্ল্যাটফর্মে এসে বসে আছি, যদিও স্টেশনে কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই, ট্রেনের টাইম হয়ে গেছে। এবার ভাবো এতগুলো লাগেজ নিয়ে শেষ মুহূর্তে যদি কোনো রকম চেঞ্জেস হয় সেখানে কি যা পসিবল? একদম ট্রেন ঢুকছে তার জাস্ট 2 থেকে 3 মিনিট আগে বললো। ট্রেনটা একদিন রান করে অলরেডি আসছে সেই জম্মু থেকে, তো ট্রেনে উঠে সবকিছু ঠিকঠাক পাবে এটা আশা রেখো না। বালিশ চাদর এদিক ওদিক সব হয়ে গেছিল, আবার কমপ্লেন করায় নতুন সবকিছু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল। ট্রেনে উঠতে না উঠতে এই সমস্ত করে গুছিয়ে টুছিয়ে শুতেই হয়ে গেছিল অনেকটা লেট। তারপর ভিডিও করার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। ব্লগিং এর ব্যাপারে প্রফেশনালিজম আসছে না এখনো। আমরা খাওয়া দাওয়া করেই রাতে ট্রেনে উঠেছিলাম, তাই জন্য ঘুমানো ছাড়া আর সেকেন্ড কোনো অপশন ছিল না। ঘুম থেকে উঠেই দেখি ট্রেন ঢুকছে হাওড়া, মানে কি যে পরিমাণে আমি ঘুমোতে পারি সেটা আমি নিজেই ভাবছি। এদিকে মা বলে আশেপাশে কেউ একটু কথা বললেও নাকি মায়ের ঘুম আসে না। তোমরা কে কোন দলে? ট্রেন জার্নিতে কি বেশি ঘুম হয় নাকি একেবারেই ঘুম আসে? এই কারণেই ট্রেনের আপার বার্থ আমার পছন্দের, সেখানে কোনো রকম ডিস্টারবেন্স নেই। মিডিল বা লোয়ার হলেই কিন্তু সমস্যা। দেখো ঘোরার আনন্দ শেষ, একটু মন খারাপ হলেও বাড়ি ফিরছি এটাতেও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। কোথাও বেড়াতে যাবো, লাগেজ প্যাকিং করা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে যতটা এক্সাইটেড থাকি, বাড়ি ফিরে লাগেজ আনপ্যাক করাটা ততটাই বিরক্তিকর। বাবা সবসময় রাইট টাইমে রয়েছে, ট্রেন থেকে নামবেও আগে উঠবেও আগে। আমি তো ট্রেন স্টেশনে দাঁড়াবে তারপর গিয়ে নামি, আর কি করব? এত তাড়াহুড়ো করে কি লাভ? এরপর তো ট্রেন কোথাও যাবে না। অবশেষে আমরা টোটো করে বাড়ির পথে। তোমরা জানো এন্টার দ্য বারাণসী ব্লগ তোমাদের কেমন লাগলো? প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ।